তোমাদের শিখন কৌশল পড়াচ্ছিলাম দ্বিতীয় চ্যাপ্টার। সেখানে আমরা দুই রকম ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে অনুবর্তন তত্ত্ব, একটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। তো এখন সমস্যা সমাধানমূলক শিখন নিয়ে তোমাদের ক্লাস করব। দেখো, পৃথিবী হচ্ছে এমন একটা জায়গায় যেখানে মানুষের মধ্যে সমস্যা নেই এমন কোনো মানুষ নেই। সে বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা আছে। আজকে আমরা পৃথিবীতে আমরা এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি যেখানেও কিন্তু সমাধানের পথ খোঁজার জন্য চেষ্টা করছি। তো এইরকমভাবে আমরা সমস্যা সমাধানমূলক পদ্ধতির মধ্যে দিয়ে শিখি। তো অ্যাকচুয়ালি আমরা দেখিনি যে সমস্যা সমাধানটা কী। দেখো, কিন্তু বলছি যে একটা চাহিদা থাকবে, চাহিদার পথে কিন্তু ওই চাহিদাটাকে আমরা সম্পূর্ণভাবে লক্ষ্য পূরণের মধ্য দিয়ে চাহিদাটা লক্ষ্য পূরণের মধ্যে দিয়ে তার মধ্যে কিন্তু অনেকগুলো বাধা থাকে। সেই বাধাগুলোকে টপকে যখন আমি যাবো তখন কিন্তু আমার লক্ষ্য পূরণ হবে। যেমন আমার ক্ষুধা লেগেছে, এখন যদি আমার কাছে টাকা না থাকে তাহলে আমি খাবো কীভাবে? তো আমি চেষ্টা করবো, কাজ করবো, কিছু করে টাকা ইনকাম করবো, বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, তার মধ্যে দিয়ে কিন্তু আমি খাবারটা পাবো। এরকমভাবে আমাদের কিন্তু একটা চাহিদা থাকবে, সেটাকে বাধাকে টপকে কিন্তু আমরা লক্ষ্য পূরণ করবো। সেটা হচ্ছে আমাদের সমস্যা সমাধানমূলক শিখন। এখানে কি হচ্ছে দেখো, আমাদের যদি সংজ্ঞা বা ওই সমস্যার সমাধানটাকে একবার শেখার চেষ্টা করি তো দুটো জিনিস পাবো। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে সমস্যার সমাধান, আমরা কিন্তু নিজের চেষ্টার মধ্য দিয়ে প্রত্যক্ষভাবে সমস্যার সমাধান করব, এবং কি করব, আচরণ ধারা পরিবর্তন করবে আমাদের। অর্থাৎ প্রত্যক্ষভাবে যদি সমস্যার সমাধান করি তবে আমাদের আচরণ ধারা যে পরিবর্তন করবে সেটা হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন। অর্থাৎ মনোবিদ গেটস একটা সংজ্ঞা দিয়েছেন যে সমস্যা সমাধান হলো এমন একটি কৌশল যেখানে আমাদের সঠিক প্রতিক্রিয়া করতে সহায়তা করে। দেখবে যে সমস্যা আমি সমাধান তখনই পাবো, সমস্যার মধ্যে দিয়ে সমস্যা সমাধান তখনই আসবে যখন আমার মধ্যে লক্ষ্যটা পূর্ণ হবে। অর্থাৎ যে প্রতিক্রিয়াটার মধ্যে দিয়ে সমস্যাটা সমাধান হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের মেন জায়গা। এইখানে সমস্যা সমাধানমূলক শিখন এর বিভিন্ন রকম পর্যায় আছে। দেখো, প্রথম পর্যায় হচ্ছে অভিমুখিতা। অর্থাৎ আমরা কোনো একটা সমস্যা আসলে আমাদের জীবনে যে কোনো সমস্যা আসতে পারে, সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবো বা সচেতন হবো, এটা হচ্ছে অভিমুখতা। দুই নম্বর হচ্ছে পেশনার সঞ্চার। আমাদের মধ্যে কিন্তু পেশনা থাকতে হবে যে না, আমি সমস্যাটা সমাধান করব, তবেই কিন্তু আমরা সেই সমস্যাটা সমাধানের পথে এগিয়ে যেতে পারবো। তিন নম্বর হচ্ছে যে প্রকল্প গঠন। দেখো, একটা সমস্যা আসছে, আমি তো জানি না, হঠাৎ করে সমস্যাটা আসলে সমাধান আমি না জানতে পারি, তার জন্য আমি বিভিন্ন রকম পদ্ধতি বা পথ অবলম্বন করতে পারি। এইখানে বিভিন্ন রকম পদ্ধতি বা পথ অবলম্বন করা হচ্ছে প্রকল্প গঠন। তিন নম্বর কি, চার নম্বরটা হচ্ছে যে পরীক্ষা, প্রকল্প পরীক্ষা। যে প্রকল্পগুলো আমি গঠন করব বা প্রকল্পগুলো নিব, সেই প্রকল্পগুলো নিয়ে কিন্তু আমি পরীক্ষা করার চেষ্টা করবো যে কোন পথটা দিয়ে গেলে আমি সমস্যাটা সমাধান করতে পারছি, সেটা হচ্ছে প্রকল্প পরীক্ষা। তারপর হচ্ছে সত্যতা যাচাই। এবার দেখা যাচ্ছে যে আমি যে অনেকগুলো পথ অবলম্বন করেছিলাম তার মধ্যে থেকে যে পথটা আমাদেরকে সমস্যাটা সমাধান করতে সহায়তা করছে সেটা নিয়ে আমি তার সত্যতা যাচাই করবো যে না, এই পথটা দিয়ে গেলে আমি সত্যতা মানে সমাধানটা করতে পারছি কিনা। তারপরে কি আছে, সামান্য কিন্তু ধারণা গঠন। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমি বলতে পারি যে না, এই পথটা দিয়ে গেলেই আমরা একটা সমস্যাটা ছিল সেটা আমি কি করতে পারবো, সমাধান করতে পারবো। এটা হচ্ছে আমাদের সমস্যামূলক সমাধান পদ্ধতির ধাপ। এই ধাপ এটার মধ্যে থেকে কিন্তু আমরা সমস্যা সমাধানটা শিখতে পারি। এবার দেখো, সমস্যা সমাধানমূলক পদ্ধতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রচেষ্টামূলক ও ভুলের কৌশল, আর দুই নম্বর হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। প্রচেষ্টামূলক শিখন তত্ত্বটা এখন আমরা আলোচনা করবো। যে প্রচেষ্টামূলক তত্ত্বটি প্রকাশ করেছিল কে, ইএল থর্নডাইক। এর কাছে দেখো, ইএল থর্নডাইক 1899 খ্রিস্টাব্দে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স নামক একটি বইতে তিনি কি বলেছেন যে তিনি যখন তত্ত্বটি প্রকাশ করেন সেখানে তিনি বলেছেন যে শারীরবৃত্তির একটা ব্যাখ্যা দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী কোনো উদ্দীপকের ভিতরে প্রতিক্রিয়া করবে, এবং সে উদ্দীপক যখন আসবে তার মধ্যে একটা সঠিক প্রতিক্রিয়া হবে। সঠিক প্রতিক্রিয়ার নাম দিয়েছেন তিনি সংযোগমূলক শিখন। তো আমি একটা দেখিনি আগে যে উদ্দীপক আর প্রতিক্রিয়ার সংযোগ স্থাপন হবে এবং তার মধ্যে আচরণ ধারা নিয়ন্ত্রণ হবে। এই উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগ এবং আচরণ ধারা নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের থর্নডাইকের উদ্দীপক। দেখো, উদ্দীপক সামনে আসছে এবং সঠিক প্রতিক্রিয়া করছি যখন উদ্দীপক আমাদের সামনে আসবে। যেমন আমাদের যদি আসে যে পায়ে যদি কাটা ফুটে, তাহলে আমরা কি করি, পাটা তুলে নিই, অর্থাৎ আমরা সঠিক প্রতিক্রিয়া করছি। বা যদি আমাদের মধ্যে গরম লাগে তাহলে আমরা ফ্যান চালাই, সেটাও একটা সঠিক প্রতিক্রিয়া করছি। আমাদের স্যার যদি বা কোনো শিক্ষক মহাশয় যদি আমাদেরকে পড়া দেয়
তবে আমরা সঠিক প্রতিক্রিয়া করতে পারলে আমরা কিন্তু পানিশমেন্ট পাই না, আমরা কিন্তু একটা পুরস্কার পাই। এটা হচ্ছে আমাদের এই তত্ত্বের মূল বক্তব্য। এই তত্ত্বটাকে বিভিন্ন নামে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে প্রতিষ্ঠানের কৌশল বলা যায়, তারপরে আছে এশার বন্ড থিওরি বলা যায়, বা এশার থিওরি বলা যায়। এই বিভিন্ন নামে ব্যাখ্যা করেছেন তিনি। এই তত্ত্বটি প্রকাশ করতে গিয়ে একটা পরীক্ষা করেছেন। সেই পরীক্ষাটা সম্পর্কে তোমাদেরকে এখন বলবো। যেখানে তিনি এই তত্ত্ব তিনি শুধু একটা পরীক্ষা করেছিলেন না, তিনি অনেকগুলো পরীক্ষা করেছিলেন। বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা করেছিলেন, যেমন মুরগির ওপর পরীক্ষা করেছিলেন, হাঁসের ওপর পরীক্ষা করেছিলেন। তো বিভিন্ন রকম পরীক্ষা করেছিলেন। এই তত্ত্বটি যখন প্রকাশ করেন বা প্রতিষ্ঠামূলক তত্ত্বটি যখন প্রকাশ করেন, তিনি একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষাটা হচ্ছে তিনি একটা বিড়াল নিয়ে পরীক্ষা করেছিলেন। তো পরীক্ষাটা করতে গিয়ে তিনি কি নিয়েছিলেন, উপকরণ হিসেবে নিয়েছিলেন। তিনি একটা বিড়াল নিয়েছিলেন, একটা পাজল বক্স নিয়েছিলেন। এই পাজল বক্সটা হচ্ছে মেন। তোমাদের দেখবে যদি তোমাদের এই প্রশ্নটা আসে যে পাজল বক্স কি, তো আমি তোমাদেরকে বলছি যে পাজল বক্স হচ্ছে এমন একটা জিনিস। দেখো এখানে পরীক্ষাটা একবার দেখে নাও যে পাজল বক্সটা কেমন, একটু দেখে নাও। এটা হচ্ছে পাজল বক্স। হ্যাঁ, এবার আমি বলছি, দেখো পাজল বক্স হচ্ছে এমন একটা যন্ত্র বা বক্স, যেখানটায় কিছু একটা বাক্সের মতো জায়গা, যেখানে একটা বিড়ালকে ঢুকে দিলে সেখানে একটা বোতাম বা একটা দড়ি থাকে। তো এখানে যদি চাপ লাগে তবে বিড়াল বাইরে বেরিয়ে আসতে হবে এবং খাদ্যটা খেতে পারবে। তো তিনি পরীক্ষা করার সময় তিনি নিয়েছিলেন কি, যে যখন তিনি পরীক্ষা করেন তখন বলেছিলেন যে একটা বিড়ালকে, ক্ষুধার্ত বিড়ালকে এর মধ্যে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন। তো খাঁচার মধ্যে ঢুকানোর সময় তিনি কি করেছিলেন, খাঁচার মধ্যে যখন ঢুকিয়ে দিলেন তখন দেখলাম যে বিড়াল ইতস্ততভাবে বিভিন্ন রকম প্রচেষ্টা করছে বাইরে বেরিয়ে আসার জন্য। কোনো সময় ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করছে, কোনো সময় হয়তো বাক্সটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে, এরকম বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে। তো প্রথম অবস্থায় চেষ্টা করতে করতে একটা সময় তিনি লক্ষ্য করলেন যে বিড়ালটা আপনা আপনি বাইরে বেরিয়ে আসতে পারলেন। কিন্তু ওই যে খাঁচাটা আছে, পাজল বক্সের বাইরে কিন্তু একটা খাদ্য থাকবে। তো ওই খাদ্যের আশাতেই কিন্তু বিড়াল বাইরে আসার চেষ্টা করবে। তো প্রথম অবস্থায় কিন্তু তার সময় লেগেছিল প্রচুর। দ্বিতীয়বার যখন তিনি এইরকমভাবে আবার পরীক্ষা করেন, দেখা যাচ্ছে যে তার প্রচেষ্টা, যে অর্থাৎ তিনি যে ভুল প্রচেষ্টাগুলো করছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে তার সময়টা কমতে লেগেছে। এইভাবে তিনি আরেকবার যখন এইভাবে বারবার যখন পরীক্ষা করছেন, তখন দেখা যাচ্ছে যে লাস্ট একটা সময় দেখা যাচ্ছে যে বিড়ালকে যখন বাক্সের মধ্যে, অর্থাৎ পাজল বক্সের মধ্যে যখনই ঢোকানো হচ্ছে, তখন সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসতে পারছে। তার যে প্রচেষ্টাগুলো করছিল বা ভুল প্রচেষ্টাগুলো করছিল, সেই প্রচেষ্টা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো তিনি সেখানটা একটা যন্ত্র ব্যবহার করেছেন, যাকে বলা হচ্ছে টাইম কার্ভ বা সময়ের অনুপাত কমার একটা যন্ত্র। যেখানটায় দেখা যাচ্ছে যে ওই যন্ত্রটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে বিড়ালের যে প্রচেষ্টা ভুলটা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করছে। এইভাবে তিনি তার পরীক্ষাটি বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন, যার মধ্যে দিয়ে তিনি দেখলেন যে একটা বিড়াল বা কোনো একজন শিক্ষার্থীর উপর করলেও দেখা যাচ্ছে যে তাকে যদি একটা অঙ্ক দেওয়া যায়, তাহলে প্রথম অবস্থায় তার কিন্তু প্রচুর সময় লাগে একটা অঙ্ক করতে। সে যদি অনেক ভুল প্রচেষ্টাগুলো করে বা অনেকগুলো মানে চেষ্টা করতে থাকে, অনেকগুলো পথ অবলম্বন করে, অনেকগুলো সূত্র আবিষ্কার করার চেষ্টা করে, কিন্তু যখন দেখা যায় যে সে অঙ্কটা পেরে গেছে, তখন দেখা যাচ্ছে সে তাকে অঙ্ক দিলে সে হঠাৎ করে করে ফেলতে পারে। এটা হচ্ছে আমাদের এই প্রচেষ্টাগুলো মূল কৌশলের মূল বক্তব্য। তো এইভাবে আমরা এই পরীক্ষাটাকে প্রকাশ করবো। আমরা যদি প্রতিষ্ঠামূলক তত্ত্বটা দেখি, তবে এখানে কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে সক্রিয়তা। প্রথম সক্রিয়তা, অর্থাৎ শিক্ষার্থী কোনো একটা যখন কোনো কিছু করে, তার মধ্যে কিন্তু একটা সক্রিয় থাকা দরকার। অর্থাৎ নিজে থেকে কিন্তু তাকে সক্রিয় হতে হবে। প্রথম থেকে সক্রিয় যদি না হয়, তাহলে কিন্তু এই প্রচেষ্টাগুলো, অর্থাৎ শিক্ষার্থী কোনো প্রচেষ্টা মানে সমাধান করার জন্য কোনো প্রচেষ্টাই করতে পারবে না। অর্থাৎ প্রচেষ্টা করতে গেলে কিন্তু তাকে সক্রিয় হতে হবে। দুই নম্বর হচ্ছে পুনরাবৃত্তি। অর্থাৎ একই জিনিস বারবার পুনরাবৃত্তি আসতে পারে। যে ধরো একটা সমস্যা আসলো, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করছি। তো একই পদ্ধতি আমরা বারবার কিন্তু পুনরাবৃত্তি করতেই পারি। তিন নম্বর হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে সচেতন। হ্যাঁ, এখানে থর্নডাইক লক্ষ্য করেছেন যে যদি বিড়ালটির খাদ্য সম্পর্কে কিন্তু উদ্দেশ্য না থাকতো, অর্থাৎ এই খাদ্য থেকে বেরোতে পারলে আমি কিন্তু খাদ্য পাবো, এই সম্পর্কে যদি উদ্দেশ্য সম্পর্কে যদি সচেতন না হতো, তাহলে কিন্তু সে ফল লাভ করতে পারতো না, বাধা সে টপকাতে পারতো না। এরকমভাবে উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদের সচেতন থাকি আমরা, বা কোনো স্টুডেন্ট যদি উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকে, তবে সে কিন্তু
যে কোনো সমস্যা আসলে সে সমাধান করতে পারবে। তারপরে হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া। হ্যাঁ, এখানে বহুমুখী প্রতিক্রিয়া লাগবে, কেননা একটা সমস্যা আমি জানি না যে কীভাবে সমাধান করতে হয়, সেখানে কিন্তু আমি বিভিন্ন রকম পদ্ধতিকে অবলম্বন করে কিন্তু সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। তারপর হচ্ছে ফল লাভ। হ্যাঁ, আমি যে প্রতিক্রিয়াগুলো করছি সে কিন্তু সেই প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আমি সমস্যার সমাধান পাবো এবং ওটা আমি ফল পাবো। সেই ফল লাভের আশায় কিন্তু আমি বিভিন্ন রকম প্রতিক্রিয়া করব। তা হচ্ছে সাদৃশ্যমূলক প্রতিক্রিয়া। হ্যাঁ, আমরা যখন কোনো একটা সমস্যার সমাধান করে ফেলবো, সেই রকম যদি অন্য কোনো জায়গায় সেই রকম আবার সমস্যার মধ্যে পড়ি, তবে কিন্তু আমরা সাদৃশ্য অর্থাৎ আগের যে প্রতিক্রিয়াগুলো করেছিলেন বা যে প্রচেষ্টাগুলো করেছিলাম সেগুলো কিন্তু করার চেষ্টা করবো, যার মধ্যে দিয়ে আমরা চাইবো যে পরবর্তী সমস্যাটা আবার সমাধান হয়। তাহলে হচ্ছে আংশিক প্রতিক্রিয়া। হ্যাঁ, যখন প্রচেষ্টাগুলো আমরা করবো, করতে করতে একটা সময় কিন্তু আমরা সম্পূর্ণ প্রচেষ্টাগুলো আবার করবো না, যখন দেখবো যে ওর সঙ্গে সাযুজ্য আছে বা সমস্যার সমাধানের সঙ্গে সাযুজ্য আছে, সেই রকম প্রতিক্রিয়াগুলো করবো যার মধ্যে দিয়ে আমাদের খুব কম সময়ের মধ্যে দিয়ে আমাদের একটা সমস্যার সমাধান করা যায়। তারপরে হচ্ছে জৈব মানসিক প্রস্তুতি। জৈব মানসিক প্রস্তুতি যদি আমার মধ্যে অর্থাৎ মানসিক প্রস্তুতি বা দৈহিক প্রস্তুতি যদি না থাকে, তবে কিন্তু আমরা যে প্রচেষ্টাগুলো সেগুলো কিন্তু কোনোভাবেই সম্ভব হতে পারবো না। অর্থাৎ আমরা সমস্যাটা সমাধান করার জন্য কোনোভাবেই আমরা সমাধান করতে পারবো না যদি আমরা জৈবিক বা মানসিকভাবে প্রস্তুতি না থাকি। এই কটা বৈশিষ্ট্যের মধ্যে তিনি তার তত্ত্বটি প্রকাশ করেছিলেন। এবার দেখব যে এই তত্ত্বটি প্রকাশ করতে গিয়ে তিনি কয়েকটা সূত্রের কথা বলেছিলেন। যে সূত্রগুলো নিয়ে আমরা এখন বর্তমানে আলোচনা করব। এই থর্নডাইক তত্ত্বে কিন্তু এই সূত্রগুলো নিয়ে বেশি তোমাদের পড়বে। দেখবে প্রথমে কিন্তু শিখনের সূত্র বলে তিনি শিখনের সূত্রগুলিকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে মুখ্য সূত্র আর একটা হচ্ছে গৌণ সূত্র। মুখ্য সূত্রের মধ্যে তিনি তিনটে সূত্র রেখেছেন, একটা হচ্ছে প্রস্তুতি সূত্র, একটা হচ্ছে অনুশীলনের সূত্র, একটা হচ্ছে ফল লাভের সূত্র। কি বললাম? প্রস্তুতি সূত্র, অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে গৌণ সূত্র। যেমন এখানে পাঁচটা সূত্রের কথা বলেছেন। একটা হচ্ছে মানসিক প্রস্তুতির সূত্র, দুই নম্বর হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, তারপর হচ্ছে আংশিক প্রতিক্রিয়া সূত্র, উপমানের সূত্র এবং অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এইভাবে এই তত্ত্বটা সম্পূর্ণভাবে এই শিখনের সূত্রগুলি বা সূত্রগুলি যদি আমি ভালোভাবে আলোচনা করি তার মধ্যে দিয়ে প্রথম যে বলছে মুখ্য সূত্র। মুখ্য সূত্রের মধ্যে আছে কি, যে প্রথম হচ্ছে প্রস্তুতি সূত্র। হ্যাঁ, আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হই তখন কিন্তু আমাদেরকে সবসময় প্রস্তুতি থাকতে হবে। যেমন ক্লাসের মধ্যে দেখতে পাও, তোমরা প্রথম যদি কোনো ক্লাসকে ভালোভাবে বুঝতে চাও বা যদি ক্লাসটাকে সম্পূর্ণভাবে নিতে চাও বা কোনো বিষয় শিখতে চাও, তাহলে আগে কিন্তু তোমাকে প্রস্তুতি হতে হবে, জৈবিক এবং মানসিক উভয় প্রস্তুতি থাকতে হবে। যদি প্রস্তুতি না থাকো তাহলে কিন্তু ওই ক্লাসটা সম্পর্কে তোমার কোনো ওয়াকিবহালই হবে না। অর্থাৎ ওই ক্লাসটায় কি বললো স্যার, কেন বললো, কিভাবে বললো বা কি শিখলাম আমি, এই সম্পর্কে কিন্তু আমরা কোনো কিছু জানতে পারবো না। তার জন্য একটা ক্লাস করতে গেলে শিক্ষক মহাশয়ের দরকার হয় যে শিক্ষার্থীকে আগে জৈবিক এবং মানসিকভাবে প্রস্তুতি করে তোলা ক্লাসের মধ্যে। এখানে দুই নম্বর হচ্ছে কি, অনুশীলনের সূত্র। হ্যাঁ, যে বিষয়টা শিখছি আমরা সেই বিষয়টা যদি আমরা বারবার অনুশীলন না করি তাহলে দেখবে একটা সময় কিন্তু আমরা ভুলে যাই। অর্থাৎ আমরা যে বিষয়টা শিখছি সেই বিষয়টা সম্পর্কে আমাদের মাঝে মাঝে সেই বিষয়টা নিয়ে বারবার চর্চা করা দরকার। চর্চা যদি না থাকে, অর্থাৎ চর্চার অভাবে কিন্তু আমরা অনেক কিছু ভুলে যাই। তো অনুশীলন যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা এই যে বিষয়গুলো শিখছি সেগুলো কিন্তু একটা সময়, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেগুলো আমরা ভুলে যাব। তার জন্য শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীকে পড়াবে তো পড়ানোর সময় শিক্ষককে মাঝে মাঝে শিক্ষার্থীকে অনুশীলন অর্থাৎ শিক্ষার্থী যে সেগুলো বারবার চর্চা করে তার জন্য ক্লাসের মধ্যে পড়াও দিতে হবে। 3 নম্বর কি হচ্ছে ফল লাভের সূত্র। হ্যাঁ, যদি আমাদের উপযুক্ত ফল না পাই, একটা সমস্যার সমাধান করব, সেখানে সমস্যা সমাধান করতে আমরা যদি ভালো ফল না পাই বা শিক্ষার্থী যদি সেই বিষয় সম্পর্কে ভালো ফল না পায় তবে কিন্তু শিক্ষার্থী সমস্যা সমাধান করতে আগ্রহী হবে না। তার জন্য শিক্ষক মহাশয়কে কি করা দরকার, যে কোনো সমস্যা যখন শিক্ষার্থী দিবে তখন কিন্তু তার একটা ফল, যে একটা সুষ্ঠু বা একটা সম্পূর্ণ একটা ভালো ফল যেন শিক্ষার্থী লাভ করতে পারে। আমরা দেখবো যখন পড়াশোনা করি, কেন পড়াশোনা করি, যে না আমরা একটা ভবিষ্যৎ জীবনের জন্য আমরা কিছু একটা তৈরি করবো, অর্থাৎ নিজেকে তৈরি করবো, তার জন্য কিন্তু আমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করি। যদি ভালোভাবে রেজাল্ট না করতে পারি তবে কিন্তু আমরা চাকরি পাবো না বা আমরা ভবিষ্যৎ গঠন করতে পারবো না।
এর জন্য বলছি যে শিক্ষার্থীর মধ্যে যদি ফল লাভ, যদি ভালো ফল পাই আমরা, তবে শিক্ষার্থী সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবে। যদি ভালো ফল না পায় তাহলে সমস্যার সমাধান করতে সক্ষম হবে না। প্রচেষ্টাফল তত্ত্বে যখন থর্নডাইক দেখলেন যে বিড়ালটাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, সে কিন্তু ক্ষুধার্ত অবস্থায় ছিল। তো তার কাছে সবচেয়ে ভালো ফল কি ছিল? যে খাদ্য, ক্ষুধা মেটানো। তার জন্য কিন্তু তার বাইরে তিনি একটা খাবার রেখেছিলেন। ওই খাবারটা পাওয়ার আশায় কিন্তু বিড়াল বারবার প্রচেষ্টা করে গেছে এবং অনেকগুলো প্রচেষ্টার মধ্যে থেকে একটা সময় সে কিন্তু সমস্যাটা সমাধান করতে পেরেছে এবং খাদ্য পেয়েছে। কিন্তু আমাদের এইরকম ভাবে শিক্ষণের সূত্রে আমরা যেটা পড়ছি, তো সেখানে কিন্তু শিক্ষার্থীর কাছে একটা ভালো ফল কি, যে সে একটা ভালো রেজাল্ট করবে। এই ভালো ফলের আশায় কিন্তু শিক্ষার্থীরা বারবার পড়াশোনা করে। তাই শিক্ষক মহাশয়ের উচিত শিক্ষার্থীকে ফলটা যেন সুষ্ঠু হয় বা আশাপ্রদ হয়, সেরকম একটা ফল শিক্ষার্থী পায়। আর তারপরে তিনি বলছেন যে গৌণসূত্র, এখানে একটা বলার বিষয় আছে যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে শিক্ষণের মুখ্য সূত্রগুলো কি এবং তার সেগুলোর শিক্ষাগত তাৎপর্য তোমাদের আসতে পারে। তো এটা আমাদেরকে ভালোভাবে পড়ে রাখতে হবে। আর তারপরে হচ্ছে যে গৌণসূত্র, যেখানে আমি দেখো 5টা সূত্রের কথা বলেছি। একটা হচ্ছে মানসিক প্রস্তুতি সূত্র, অর্থাৎ শিক্ষার্থী যে বিষয়টা শিখবে সেখানে কিন্তু মানসিকভাবে শিক্ষার্থীকে প্রস্তুত থাকতে হবে। মানসিক প্রস্তুতি হচ্ছে আমাদের সবকিছু মূল বিষয়। মানসিকভাবে যদি আমরা প্রস্তুতি না থাকি তাহলে আমাদের কাছে কিন্তু কোনো বিষয় আমাদের মধ্যে কিন্তু আসবে না। আজকে দেখো আমরা এমন একটা কন্ডিশনে দাঁড়িয়েছি করোনা সম্পর্কে, তো আমাদেরকে দেখো আজকে কিন্তু একটা সমস্যার মধ্যে আমরা পড়েছি। সেখানে যদি আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে ঘরের মধ্যে লকডাউন অবস্থা থাকতে বলেছে, ঘরের মধ্যে থাকতে বলেছে, কিন্তু আমরা জানি মানুষ কোনো সময় ঘরের মধ্যে বসে থাকতে পারে না। তবুও আমরা দেখো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে না, আমাদের ঘরের মধ্যে থাকতে হবে। তার জন্য কিন্তু আমরা অনেক দিনের বাজারে একসঙ্গে করে নিচ্ছি। তার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে না, আমাদেরকে এতদিন ধরে ঘরের মধ্যে থাকতে হবে। 2 নম্বর কি হচ্ছে দেখো যে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। একটা সমস্যার সমাধান করতে যাচ্ছি আমরা, তো এখানে দেখো আজকে যেখানে করোনা একটা রোগ, সেটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা। এটা কিন্তু আমাদের আন্তর্জাতিক স্তরের সমস্যা। সেই সমস্যাটা সমাধান করতে গিয়ে আমাদের ডাক্তাররা কিন্তু বিভিন্ন রকম ওষুধের আশ্রয় নিচ্ছেন। তো সেখানে আশ্রয় নিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছি, যারা করোনা রোগী তারা খাচ্ছে। তাদের মধ্যে দিয়ে চেষ্টা করা হচ্ছে যে কোন ওষুধটা ভালোভাবে কাজ করবে, তার জন্য বিভিন্ন রকম দেওয়া আছে। তো বিভিন্নর মধ্যে থেকে কিন্তু একটা ওষুধই কাজ করবে যেটার মধ্যে দিয়ে করোনা আমাদেরকে ভালো হবে। তো এরকম বহুমুখী প্রতিক্রিয়া যখন করবো, করতে 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 একটা সমস্যা সমাধানের নির্দিষ্ট পথ পেয়ে যাব। সেটা হচ্ছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র। তারপর হচ্ছে যে আংশিক প্রতিক্রিয়া। দেখবে এই কয়েকদিন ধরে আমাদের মধ্যে সমস্যাটা হচ্ছে, তো আমরা অনেক রকম ডাক্তাররা অনেক রকমই করেছে, কিন্তু দেখবে আস্তে আস্তে একটা সময় কিন্তু কতগুলো সমস্যা সমাধানের পথ থাকবে না। তার মধ্যে একটা সময় শিক্ষার্থী দেখবে যে অনেকগুলো ভুল প্রচেষ্টার মধ্যে থেকে বেশি যেগুলো ভুল সেগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। ওর সঙ্গে সমস্যার সঙ্গে রিলেটেড কিছু সমস্যাকে নিয়ে সে আংশিকভাবে প্রতিক্রিয়া করছে, অর্থাৎ সে কয়েকটা সমস্যা নিয়ে বারবার চর্চা করছে, তার মধ্যে দিয়ে সে একটা ফল পাবার চেষ্টা করছে। তো এইটা হচ্ছে আংশিক প্রতিক্রিয়া। অর্থাৎ আমরা এখানটা কিন্তু অনেকগুলো প্রচেষ্টা করেছিলাম, সেই অনেকগুলো প্রচেষ্টাকে বাদ দিয়ে আমরা কিন্তু কিছু কিছু প্রচেষ্টা করবো যার মধ্যে দিয়ে আমরা ফল পাবো। আর এটা হচ্ছে উপমানের সূত্র। তো উপমানের সূত্র কি বলছে, আমাদের কাছে জানা নেই, কোনো একটা সমস্যা জানা নেই, এখনো বলছি আমরা দেখবো যে করোনা রোগ আমাদের কিন্তু আমাদের জানা নেই যে কি ফল পাবো আমরা, অর্থাৎ কি ওষুধের মধ্যে দিয়ে আমরা সমস্যার সমাধান পাবো। তবু কিন্তু ডাক্তাররা চেষ্টা করছে তোমার হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের মধ্য দিয়ে আমাদের কিন্তু করোনা রোগ করোনা রোগ ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ওটা কি আমাদের আদৌ কি সম্ভব তাও জানে না। তো এইরকম ভাবে শিক্ষার্থীর কাছে যখন কোনো প্রশ্ন করা হয়, শিক্ষার্থী যে আগে কোনো হয়তো ক্লাসে শুনেছিল, তো সেই শোনা বিষয়টা সেখানে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করে, যার মধ্যে যে শিক্ষার্থী চেষ্টা করে যে আমার হয়তো প্রশ্নের অ্যান্সারটা ঠিক হবে। এটা হচ্ছে উপমানের সূত্র। অর্থাৎ আমাদের আগে জানা কোনো বিষয়কে আমরা কোনো একটা সমস্যার মধ্যে পড়লে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি, এটা হচ্ছে উপমানের সূত্র। আর হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র, যেখানে একটা উদ্দীপকের উত্তরে আমরা একটা প্রতিক্রিয়া করছি, তো ওই প্রতিক্রিয়াটা করার জন্য আরেকটা যখন উদ্দীপক আসবে, সেই প্রতিক্রিয়াটা ওই উদ্দীপকের উত্তরে যখন কাজে লাগাবো, সেটা হচ্ছে অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্র।
এই সন্তরণের সূত্রে দেখা যায় যে আমরা যখন কোনো একটা সমস্যা পড়েছি সেই সমস্যাটা সমাধানের পথটা কিন্তু অন্য কোনো একটা জায়গায় হয়তো সমস্যায় পড়েছি, সেই জায়গাটায় সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি। এইভাবে আমাদের কিন্তু এই শিক্ষণীয় সূত্রগুলির মধ্যে দিয়ে কিন্তু থর্নডাইক চেষ্টা করেছেন যে প্রচেষ্টা করে তত্ত্বটাকে কাজে লাগানো, অর্থাৎ এটাকে এই মধ্যে দিয়ে তিনি তৈরি করেছেন।